দর্শক, দ্য গ্রেট ওয়াল শোতে স্বাগত জানাচ্ছি। পুরো অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি আমি রওজায়ে জাবিদা ঐশী। নাচ, গান, নাটক, চলচ্চিত্র থেকে শুরু করে হালের ফ্যাশন জগৎ, নানা মাত্রিক আয়োজন নিয়ে সাজানো হয়েছে আমাদের এই অনুষ্ঠান। চীনের প্রাকৃতিক সৌন্দর্য, সাংস্কৃতিক ঐতিহ্য, উন্নত সমৃদ্ধ এবং বৈচিত্র্যময় জীবনধারার গল্প আপনাদের সামনে তুলে ধরব। অনুষ্ঠানটি উপভোগ করতে আমাদের সঙ্গেই থাকুন। ফ্রান্সে জন্ম হলেও সিলিন চ্যাংয়ের মা বাবা দুজনেই চীনা, আর তাই ফ্রান্সে বেড়ে উঠলেও চীন ও এর সংস্কৃতির প্রতি সিলিনের টান একটু আলাদা। এদিকে রান্নাবান্না করতে ভীষণ পছন্দ করেন সিলিন, তাই খাঁটি চীনের আস্বাদ নিজে তো পেতেই চান, সেই সঙ্গে চীনের বন্ধু ফ্রান্সকেও পাইয়ে দিতে চান সেই রসনার আস্বাদ। সিলিন দেখলেন আশপাশের লোকেরা চাইনিজ খাবার বলতে যা খাচ্ছে তা ঠিক চীনা খাবার নয়। তাই 2019 সালে প্যারিসে একটি রেস্তোরাঁ খুলে তিনি ঠিক করলেন এই গদ বাঁধা ধারণায় পরিবর্তন আনবেন। পরিকল্পনা অনুযায়ী বানাতে শুরু করলেন পুরোপুরি আদি ও অকৃত্রিম একটি চীনা খাবার। কি বানাচ্ছেন সিলিন চ্যাং? চলুন দেখে আসি প্রতিবেদনে। পাঁচ বছর আগে ফ্রান্সের প্যারিসে সিলিন ছুং যখন প্রথম রেস্তোরাঁটি চালু করেন, তখন থেকেই চীনা খাবার নিয়ে প্রচলিত ধারণা কি করে ভাঙা যায় তা নিয়ে ভাবতে থাকেন তিনি। সিলিনের রেস্তোরাঁর নাম পাও ফ্যামিলি। এখানে তৈরি হয় অর্গানিক খাবার, যার রসদ আসে স্থানীয়ভাবে উৎপাদিত খাদ্য সামগ্রী থেকে। পাও নামের খাঁটি চীনা খাবারটি তৈরিতে সিলিন কোনো যন্ত্রপাতি ব্যবহার করেন না। প্রতিটি পাও তৈরি হয় কারিগরের হাতে। আর এই চীনা পাও বানিয়ে ইতোমধ্যে বেশ সুনাম কুড়িয়েছে সিলিনের রেস্তোরাঁটি। সিলিন তার জীবনের লক্ষ্য অর্জনে ছিলেন মরিয়া। একটি প্রতিষ্ঠানের পরামর্শক পদে চাকরি করলেও রান্নার প্রশিক্ষণের জন্য সেটা ছেড়ে দিয়ে তিনি চলে যান সাংহাই। গত 5 বছরে প্যারিসে মোট 5টি রেস্তোরাঁ চালু করেন সিলিন ছুং। এখানকার সব খাবারই প্যারিসে দারুণ জনপ্রিয়। রেস্তোরাঁগুলোর সাজসজ্জায় ফরাসি নকশার সঙ্গে চীনা ঐতিহ্যের ছোঁয়াও রেখেছেন সিলিন। ক্রেতাদের জন্য জনপ্রিয় চীনা খাবারের সঙ্গে চীনের আবহটাও তুলে ধরতে চেয়েছেন তিনি। আর এই লক্ষ্য বেশ ভালোভাবেই অর্জন করেছে পাও ফ্যামিলি। প্রতিষ্ঠানটি নতুন করে প্যারিস ও ফ্রান্সের দক্ষিণের শহর মার্সেলিতে চালু করতে চলেছে আরও 2টি রেস্তোরাঁ। ফয়সাল আব্দুল্লাহ, সিএমজি বাংলা। সম্প্রতি শেষ হলো বেইজিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এর একটি অংশ ছিল বেইজিং কলেজ স্টুডেন্ট ফিল্ম ফেস্টিভ্যাল। গেল শনিবার ইয়ুথ নাইট পুরস্কার প্রদান অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় ওই উৎসব। আর এই উৎসবে অসামান্য কাজে অবদানের জন্য পুরস্কৃত করা হয় বিশেষ কয়েকজন ব্যক্তিকে। বেইজিংয়ের জাতীয় অপেরা হাউসে আয়োজন করা হয় এই অনুষ্ঠানের। এতে চীনের চলচ্চিত্র শিল্পে সংশ্লিষ্ট শতাধিক প্রতিনিধি ও সদস্য ছাড়াও অংশ নেন বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। বিসিএসএফএফ এর প্রতিষ্ঠাতা এবং বেইজিং নর্মাল ইউনিভার্সিটির সিনিয়র অধ্যাপক হুয়াং হুইলিন এবং পারফর্মিং শিল্পী নিউ ব্যান এই পুরস্কার প্রদান করেন। এবারের আসরে বিতরণ করা হয় মোট 8টি পুরস্কার। প্রধান পুরস্কারগুলোর মধ্যে ফিল্ম অব দ্য ইয়ার ফেভার্ড বাই কলেজ স্টুডেন্টস ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয় গডস আই কিংডম অব স্টর্মস ক্রিয়েশন। আলো সবার জন্ম দেয় চলচ্চিত্র নতুন অধ্যায়কে চিত্রিত করে। এই থিমের অধীনে উৎসব চলাকালীন একাডেমিক ও সাংস্কৃতিক ফোরাম অনুষ্ঠিত হয়। পূর্ব চীনের চিয়াংসি প্রদেশের ইছুয়ান শহরে গেলে শোনা যাবে হৃদয় নিংড়ানো এক বন্ধুত্বের গল্প। কিশোর ও ইয়াচুন গত 5 বছর ধরে নিঃস্বার্থভাবে যত্ন নিয়ে চলেছেন তার প্রতিবন্ধী সহপাঠী লি ছি চিয়ানের।
দিচ্ছে সাহচর্য ও নানা ধরনের সহায়তা। তাদের এই বন্ধুত্ব এখন অনুপ্রেরণা যোগাচ্ছে শিক্ষক ও অন্য তরুণদের। ছোট্ট দুই শিশুর বন্ধুত্বই যেন পাল্টে দিয়েছে পুরো স্কুলের পরিবেশ। রিপোর্টে থাকছে বিস্তারিত। ছিচিয়ান বিশেষ চাহিদা সম্পন্ন শিশু। পূর্ব চীনের চিয়াংসি প্রদেশের ইছুয়ান শহরে তার বাস। জন্মগতভাবে কিছু সমস্যার কারণে তার বুদ্ধিমত্তা, ভাষা এবং দৃষ্টিশক্তির সমস্যা দেখা দেয়। ছোটবেলা থেকেই তাকে পড়তে হয় নানা চ্যালেঞ্জের মুখে। এগারো বছর বয়স পর্যন্ত বাড়ির গণ্ডিতেই আটকে ছিল ছিচিয়ানের শৈশব। পরে তার পরিবার তাকে স্কুলে পাঠানোর সিদ্ধান্ত নেয় এবং থংকুই কাউন্টির প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করানো হয়। 5 বছর ধরে ছিচিয়ান এই স্কুলেই পড়ছে। যদিও স্কুলটি ছিচিয়ানকে সাদরে গ্রহণ করেছিল, তবু নতুন ছাত্রের আগমন নিয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে ছিল উদ্বেগ। ছিচিয়ানের নিরাপত্তা এবং স্কুলের পরিবেশ তার খাপ খাওয়ানো ছিল চ্যালেঞ্জের কাজ, এমনটা জানালেন ডেপুটি স্কুল মাস্টার লিউ হং হাই। তিনি আরও বলেন, এই উদ্বেগ সত্ত্বেও স্কুলটি ছিচিয়ানকে সাদরে গ্রহণ করার সিদ্ধান্ত নেয়, কারণ তারা বিশ্বাস করে প্রতিটি শিশু ন্যায্য শিক্ষা পাওয়ার যোগ্য। স্কুলের অন্যান্য শিক্ষকরা জানান, ছিচিয়ান যখন প্রথম স্কুলে ঢোকে তখন সে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয়। সে তার শ্রেণীকক্ষ খুঁজে পেত না, বেল বাজানোর মানে বুঝতে পারত না, এমনকি ছেলে ও মেয়েদের বিশ্রামাগার যে আলাদা সেটাও ধরতে পারত না। তার এসব সমস্যা দেখে প্রধান শিক্ষক একটি ক্লাস মিটিং করেন এবং শিক্ষার্থীদের সঙ্গে ছিচিয়ানের পরিচয় করিয়ে দেন। শিক্ষককে অবাক করে ইয়াচুন নামের আরেক সহপাঠী তার হাত তোলে এবং বলে সে ছিচিয়ানের যত্ন নিতে ইচ্ছুক। যখন থেকে ইয়াচুন ছিচিয়ানের দিকে সহযোগিতার হাত বাড়িয়েছে, তখন থেকে দুই বন্ধু যেন এক আত্মায় পরিণত হয়েছে। একজন আরেকজনকে ছাড়া থাকেই না। শিক্ষকরা আরও জানালেন, দুপুরের খাবারের সময় ইয়াচুন ছিচিয়ানের হাত ধরে ক্যান্টিনে যায়। দুজন একসঙ্গে বসে খাবার ভাগাভাগি করে খায়। অবাক করার বিষয় হলো, ছোট্ট ইয়াচুন পাহাড় সম ধৈর্য নিয়ে তার প্রতিবন্ধী বন্ধুটিকে শেখাচ্ছে কিভাবে খেতে হয়, কিভাবে থালা বাসন পরিষ্কার করতে হয়। আমরা ভালো বন্ধু। এত বছর ধরে আমি তার যত্ন নিয়েছি, কিন্তু আমার কখনো কিছু মনেই হয় না। 5 বছর ধরে দুই বন্ধু একসঙ্গে পড়ছে। ইয়াচুনের কারণে ছিচিয়ানের অনেক অভ্যাসও বদলে গেছে। সে ধীরে ধীরে শিক্ষক ও সহপাঠীদের ভয় কাটিয়ে উঠেছে। ডেস্কে চুপচাপ বসে পুরো ক্লাস মনোযোগ দিয়ে শেষ করতেও শিখেছে। এখন আর সে ভুল বিশ্রামাগারেও ঢুকে পড়ে না। প্রায়ই ছিচিয়ান সন্তুষ্টের হাসি দিয়ে ইয়াচুনের দিকে তাকিয়ে থাকে। আমি 5 বছর ধরে তাকে সঙ্গ দিচ্ছি, নানা কাজে সাহায্য করছি। আমার প্রতি তার গভীর বিশ্বাস। সে সম্ভবত আমাকে তার পরিবারের সদস্য হিসেবেই দেখে। উ ইয়াচুনের উদাহরণ থেকে অনুপ্রাণিত হয়ে অনেক সহপাঠী এখন তাকে অনুসরণ করতে শুরু করেছে। এখন অটিজমে আক্রান্ত ছিচিয়ানকে তারা বিভিন্নভাবে সহযোগিতা করে। কোনো শিক্ষকই আশা করেননি যে ইয়াচুন ছিচিয়ানকে এভাবে টানা 5 বছর আগলে রাখবে। স্কুলটিতে এখন মোট 9 জন বিশেষ চাহিদা সম্পন্ন শিশু আছে। নিবেদিত প্রাণ শিক্ষক, মমতাময়ী সহপাঠীদের সমর্থন ও সহায়তায় তারা পড়াশোনা ও ব্যক্তিজীবন দুটোতেই এগিয়ে যাচ্ছে বাধাহীনভাবে। রাউজে জাবিদ ঐশী, সিএমজি বাংলা। 4 মেয়ে ছিল
চীনা যুব দিবস। দিবসটি বেশ ঘটা করে সাড়ম্বরে পালন করা হয় চীনে। উন্নত বিশ্ব গড়তে অন্যান্য পেশার পাশাপাশি প্রস্তুত চীনের সম্প্রচার মাধ্যমের শিক্ষার্থীরা। এই দিবস উপলক্ষে একজন তরুণ সম্প্রচার কর্মীর চীনা গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকার নিয়ে থাকছে প্রতিবেদন। চীনের যুব দিবস উদযাপনে দেশটির একজন নবীন সম্প্রচার বিষয়ক শিক্ষার্থী তার কেরিয়ার ও ভবিষ্যৎ ভাবনা নিয়ে নিজের উচ্চাকাঙ্ক্ষার কথা জানালেন চায়না সেন্ট্রাল টেলিভিশন সিসিটিভিকে। চেচিয়াংয়ের কমিউনিকেশন ইউনিভার্সিটির শিক্ষার্থী মিয়ান শুইখুন চীনের গল্প বিশ্বের সঙ্গে ভাগ করে নেয়ার ক্ষেত্রে তরুণ দোভাষী সম্প্রচার কর্মীদের প্রভাবশালী ভূমিকার কথা তুলে ধরেন তিনি। আমি দ্বিভাষিক সম্প্রচারকে প্রধান বিষয় হিসেবে বেছে নিয়েছি, কারণ এটি অত্যন্ত গতিশীল একটি ক্যারিয়ার। এ কাজে যারা যুক্ত তারা প্রচুর তথ্য নিয়ে কাজ করেন, তথ্য প্রকাশও করেন, আর এ কাজের পেছনে ১৯তম এশিয়ান গেমসের সংবাদগুলোর প্রচার আমাকে বেশি প্রভাবিত করেছে। মিয়ানের দৃষ্টিতে চীনের যুবকদের কণ্ঠস্বর আরও জোরালো হচ্ছে। আরেকটি ব্যাপার আমাকে মুগ্ধ করেছে, তা হলো আমার প্রজন্ম যে সময়ে বড় হয়েছে সেই সময়েই মিডিয়ার বিশাল রূপান্তর হয়েছে। আমি দেখতে পাচ্ছি যে তরুণদের কণ্ঠস্বরকে আজ আরও বেশি গুরুত্বের সঙ্গে নেওয়া হচ্ছে। আমাদের কণ্ঠস্বর শোনার জন্য আরও অনেক উপায় রয়েছে। এখন সেলফ মিডিয়ার যুগে তরুণরা সোশ্যাল মিডিয়াতে তাদের মতামত শেয়ার করছেন বেশি এবং চীনের গল্প ছড়িয়ে দিতে পারছেন। বিশ্বের সঙ্গে চীনা সংস্কৃতি ভাগাভাগি করার উপর বিশেষ মনোযোগ দিয়ে মিয়ান একজন দ্বিভাষিক সাংবাদিক হওয়ার আকাঙ্ক্ষায় পোস্ট গ্র্যাজুয়েশন করার ইচ্ছা পোষণ করেন। আমি আশা করি স্নাতকের পর একজন চমৎকার দুভাষী সাংবাদিক হতে পারব, বিশ্বকে সত্যিকারের চীন দেখানোর জন্য সাবলীল চীনা এবং ইংরেজি ব্যবহার করে। আমি আমার ভবিষ্যতের অধ্যয়ন এবং কাজে অবৈষয়িক সাংস্কৃতিক ঐতিহ্যের দিকে মনোযোগ দিতে চাই এবং আরও উত্তরাধিকারীদের সঙ্গে কথা বলতে চাই। মিয়ান যুব দিবসে বিশ্বব্যাপী তরুণদের শুভেচ্ছা জানিয়ে বলেন, একটি উন্নত বিশ্ব গড়তে যে শক্তি দরকার তাতে হাতে হাত রেখে একসঙ্গে অবদান রাখতে পারে তরুণরা। চীন জুড়ে এখন ফুলের রাজ্য। চেরি, পিচ, টিউলিপ ফুটেছে বিভিন্ন শহরে। এই ফুল ফোটাকে স্বাগত জানাতে বেইজিংয়ের বিভিন্ন পার্ক ও দর্শনীয় স্থানে অনুষ্ঠিত হচ্ছে উৎসব। দেখা মিলছে ফুলপুরীর। পর্যটকরা রঙিন ফুলের সঙ্গে ছবি তুলছেন প্রাণ ভরে। ফুল ফোটার এই আনন্দমুখর উৎসব সম্পর্কে রিপোর্টে থাকছে বিস্তারিত। চীনের রাজধানী বেইজিং এখন ফুলের শহর। শহর জুড়ে বিভিন্ন পার্ক ও দর্শনীয় স্থানে দেখা দিচ্ছে ফুটন্ত পিচ ফুল এবং টিউলিপ ফুল। চীনের সব স্থানে এখন ভরা বসন্ত ও ফুলের রাজ্য। এই ফুল ফোটাকে উপভোগ করতে শুরু হয়েছে সাংস্কৃতিক উৎসব ও ফুল ফোটা ইভেন্ট। বেইজিংয়ের ফিংকু জেলায় আন্তর্জাতিক পিচ ব্লসম ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয় সম্প্রতি। এই উৎসবে ১৬০০ একর জায়গা জুড়ে ফুটন্ত পিচ ফুলের শোভা উপভোগ করেন দর্শকরা। উৎসবে ঘুড়ি প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়। এখানে ফুলপরির আকারের ঘুড়িও দেখা যায়, যা উৎসবকে আরও আনন্দমুখর করে তোলে। উৎসবে পিচ ফলের প্রদর্শনীও আয়োজিত হয়। পিচ ফলের ক্যান বিক্রি হয় দেদার। পিচ ফলের স্বাদ এবং পিচ ফুলের শোভা উপভোগ করেন দর্শকরা। স্থানীয় দর্শকরা যেমন আসেন, তেমনি দেশি বিদেশি পর্যটকরাও উৎসবে যোগ দেন। 10 মে পর্যন্ত এই উৎসব চলবে। বেইজিংয়ে চলছে টিউলিপ কালচারাল ফেস্টিভ্যাল। এই উৎসব 1,60,000 বর্গমিটার এলাকা জুড়ে অনুষ্ঠিত হচ্ছে, যেখানে 160 ধরনের টিউলিপ ফুল ফুটেছে। বিভিন্ন রঙের টিউলিপ ফুল দেখতে আসছেন পর্যটকরা। বিভিন্ন রঙের টিউলিপ ফুলের বাহারে অপূর্ব সুন্দর দৃশ্যের সূচনা হয়েছে এখানে। এই টিউলিপগুলো অসাধারণ সুন্দর।
প্রথমে শিশুরা ভেবেছিল এগুলো বোধহয় কৃত্রিম ফুল, কিন্তু তারপর তারা অবাক হয়ে আবিষ্কার করে যে এগুলো সত্যিকারের ফুল। বিশেষ করে রঙগুলো দুর্দান্ত সুন্দর, এগুলো রীতিমতো চোখ জুড়ানো ফুল। এই টিউলিপ সাংস্কৃতিক উৎসব চলবে মে মাসের শেষ পর্যন্ত। ফুল ফোটার উৎসব বেইজিংবাসীকে যেমন আনন্দ দিচ্ছে, তেমনি বিদেশি পর্যটকরাও চীনের প্রকৃতির অপরূপ শোভা উপভোগ করতে পারছেন। শান্তা মারিয়া, সিএমজি বাংলা। চীনে একজন কিশোরীকে ধর্ষণ ও হত্যার ঘটনার তদন্তভার দেয়া হয় মিউনিসিপ্যাল ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিট্যাচমেন্টের 3rd ব্রিগেডের উপর। এই ঘটনার তদন্ত করতে গিয়ে তাদের উপর অভিযোগ আসে অপরাধীকে জিজ্ঞাসাবাদের নামে হত্যা করার। এদিকে ঘটনার মূল অপরাধী ছিল ধরাছোঁয়ার বাইরে। 12 বছর চেষ্টা করে একজন হত্যাকারীকে অনুসন্ধান করার গল্প নিয়ে নির্মিত সিনেমা এন্ডলেস জার্নি। চীনের কুয়াংতুং শহরের এক কিশোরী ধর্ষণ ও হত্যাকাণ্ডের শিকার হয়। বৃষ্টিস্নাত রাতে বাসায় একা ছিলেন ওই তরুণী। স্থানীয় মিউনিসিপ্যাল ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিট্যাচমেন্টের 3rd ব্রিগেড দায়িত্ব পায় তদন্তের। ক্যাপ্টেন ছেংবিংকে নির্দেশনা দেয়া হয় 5 দিনের মধ্যে অপরাধীকে খুঁজে বের করতে। দারুণ পরিশ্রম করে এক সন্দেহভাজন ওয়াং তাইয়ুংকে গ্রেফতার করেন ছেনবিং। জিজ্ঞাসাবাদে ওয়াং তাইয়ুং বলেন তিনি নয়, হত্যা করেছে তার ভাই ওয়াং আরিয়ং। কিন্তু ওয়াং আরিয়ংকে খুঁজে পান না তদন্তকারী ছেনবিং ও তার দল। এদিকে তারা যখন ওয়াং তাইয়ুংকে জিজ্ঞাসাবাদ করছিলেন তখন আসে এক দুঃসংবাদ। 3rd ব্রিগেডের সদস্যরা জানতে পারেন হাসপাতালে মারা গেছেন তাদের বড় কর্তা। আগের দিনে তিনি নাকি তাড়া করছিলেন পলাতক ওয়াং আরিয়ংকে, আর এরপরই মস্তিষ্কে রক্তক্ষরণের শিকার হন তিনি। এতে ক্ষুব্ধ হয়ে 3য় ব্রিগেডের সদস্যরা ওয়াং তাইয়ুং এর উপর নির্যাতন চালান। অপ্রত্যাশিতভাবে মারা যায় তাইয়ুং। 3য় ব্রিগেডের পুলিশের ভাগ্যে নেমে আসে কালো ছায়া। নির্যাতন করে স্বীকারোক্তি আদায় এবং হত্যার অভিযোগ আনা হয় তাদের বিরুদ্ধে। পুলিশের ইউনিফর্ম খুলে তাদের পরতে হয় কারাবন্দির পোশাক। পরে এক সময় কারাগার থেকে মুক্তি পান ছেংবিং। ততদিনে তার জীবনে আসে বিশাল পরিবর্তন। জেল থেকে বের হওয়ার পর বিবাহ বিচ্ছেদ হয় তার। তবে ছেনবিং তার লক্ষ্য ভুলে যাননি, কারণ ওয়াং আরিয়ং তখনও ঘুরে বেড়াচ্ছে স্বাধীনভাবে। তাই ছেং সিদ্ধান্ত নিলেন যে করেই হোক ওয়াং আরিয়ংকে খুঁজে বের করতে হবে। 3য় ব্রিগেডের অন্য সদস্যরাও সিদ্ধান্ত নেন এ কাজে তারা ছেনবিংকে সহায়তা করবেন। 3য় ব্রিগেড এবার ছদ্মবেশে মাঠে নামে। হন্য হয়ে খুঁজতে শুরু করে আরিয়ংকে। কখনো ট্যাক্সি চালক, কখনো বা নিরাপত্তারক্ষীর ছদ্মবেশ নেন তারা। বছর গড়িয়ে যায়, চলতে থাকে অনুসন্ধান। তবে হদিস মেলে না আততায়ীর। এক পর্যায়ে হতাশ হয়ে ছেনবিং এর সহকর্মীরা সরে আসেন মিশন থেকে। শুধু লেগে থাকেন একজন ছেনবিং। 2009 থেকে 2013 এই 4 বছর ওয়াং আরিয়ংকে খুঁজতে 10,000 কিলোমিটারেরও বেশি পথ যাত্রা করেন ছেনবিং। শেষ তো কী ঘটেছিল?
ছেনবিং কি তার লক্ষ্যে পৌঁছাতে পেরেছিলেন? ওয়াং আরিয়ংকে খুঁজে পেয়েছিলেন তিনি? উত্তরগুলো পেতে দেখে ফেলুন তেইমৌ পরিচালিত ইনলেস জার্নি সিনেমাটি। Mario! প্রিয় দর্শক, দ্য গ্রেট ওয়ার্ল্ড শো আজ এ পর্যন্তই। আমাদের অনুষ্ঠানটি টেলিভিশনের পাশাপাশি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে www.facebook.com/cmg বাংলা এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলাতে ভিজিট করতে পারেন। পরবর্তী পর্বে নতুন কোনো আয়োজন নিয়ে দেখা হবে আপনাদের সঙ্গে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। চাইচিয়েন।